এই মায়া, মায়া, আয়, আমার কাছে আসবি নাকি? আয়, বেরিয়ে আয়। আমি যে আমি যে তোর অপেক্ষা করে আছি। মায়া অঘুরে ঘুমাচ্ছে। সহজে ওর ঘুম ভাঙে না। একবার ঘুমালে একেবারে সকালে সে ঘুম থেকে ওঠে। কিন্তু আজ সেই ডাক মায়া কিছুতেই অস্বীকার করতে পারছে না। কেউ যেন ওর কানের ভিতরে ঢুকে ওর নাম ধরে ডেকে চলেছে ক্রমাগত। ধীরে ধীরে নিজের জায়গায় উঠে বসল সে। কান খাড়া করে শুনল। ডাকটা এখনো স্পষ্ট। মায়া, এই মায়া, আমার কাছে আসবি নাকি? আয়, বেরিয়ে আয়। আমি যে তোর অপেক্ষা করে আছি। না, মায়া ভুল শুনছে না। দরজা খুলে বেরিয়ে এলো সে। সামনের অন্ধকার লম্বা বারান্দায় কেউ নেই। এখনো হাওয়ার সঙ্গে সেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে মায়ার কানে। সেই স্বর অনুসরণ করেই মায়া হেঁটে চলল। বিশাল বাড়ি, লম্বা বারান্দায় আলোর সামান্যটুকু অস্তিত্ব নেই। অঘরে ঘুমাচ্ছে প্রহরীরা। জেনে বুঝে নয়, যেন কোনো অজানা শক্তি তাদের ঘুম পাড়িয়ে রেখেছে। শীতের নির্জন নিশুতি রাতে বাড়ির বাইরে বেরিয়ে এলো মায়া। এখন সেই ডাকটা আরো স্পষ্টভাবে কানে আসছে মায়ার। বাড়ির বাইরে রয়েছে একটা শূন্য ভাঙা গোয়াল ঘর। সেখানে এখন বাড়ির আবর্জনা ছাড়া আর কিছুই থাকে না। সেই পুরুষালী কণ্ঠের ডাকটা ভেসে আসছে সেই ঘরটা থেকে। সম্মোহিত হয়ে মায়া সেই দিকে এগিয়ে গেল। সেই ঘরের মধ্যে প্রবেশ করতেই আওয়াজের উৎসটা চোখে পড়ল মায়ার। সেই ঘরের এক কোণে রয়েছে একটা কাঠের বাক্স। সেই বাক্সের ভিতর থেকেই আসছে এই সম্মোহনী কণ্ঠস্বর। মায়া যন্ত্রচালিত পুতুলের মতো এগিয়ে গেল সেই বাক্সের দিকে। বাক্সটার আশেপাশে সৃষ্টি হয়েছে কালো ধোঁয়ার। বাক্সটার ভেতর থেকে এখনো ভেসে আসছে সেই স্বর, যা ক্রমাগত নিজের কাছে টেনে চলছে মায়াকে। মায়া বাক্সটার কাছে গিয়ে তার ডালাটা আস্তে আস্তে খুলে ফেলল। কিন্তু এই কি, ভিতরে যে কারো চিহ্ন মাত্র নেই। তবে কোথা থেকে আসছে সেই স্বর? বাক্সের ভিতরের অন্ধকারে হাতটা বাড়িয়ে দিল মায়া। হাতড়ে হাতড়ে কাউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। না, কেউ নেই। বাক্স পুরো ফাঁকা। তাহলে কি সব ওর মনের ভুল? হঠাৎ যেন সম্মিত ফিরল মায়ার। কেন এসেছে সে এখানে? এত রাতে সে বাড়ির বাইরে এই নোংরা অপরিষ্কার ঘরে কখনই বা এলো? না, আর দেরি করা যাবে না। এখনই বাড়ি ফিরতে হবে তাকে। মায়া উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে ঘরটা থেকে বেরোতে যাচ্ছে, এমন সময় আবার সেই স্বর ভেসে এলো। কিন্তু এবারে আর সেটা বাক্সের ভেতর থেকে আসছে না। কেউ যেন ওর কানের কাছে ফিস ফিস করে বলছে, মায়া, এই মায়া, আয়, আজ তোকে যেতে দেব না। তুই যে আমার। মায়া ধীরে ধীরে পেছনে ফিরতেই একজন ওর মুখে হাত দিয়ে ওকে টেনে নিল সেই কাঠের বাক্সের কাছে। মায়া কিছু দেখতে পাওয়ার আগেই কেউ ঘাড় ধরে বাক্সটার মধ্যে ঢুকিয়ে দিল মায়ার অসহায় শরীরটাকে। মায়ার আর্তনাদ হাওয়ায় ভাসল ঠিকই, কিন্তু মায়ার বাড়ির লোকজনদের কারোরই কানে তার চিৎকার পৌঁছালো না। তার আগেই মায়ের পরিত্রাহী আর্তনাদ অচিরেই দমন করল সেই অশুভ শক্তি। সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে সরস্বতী দেবী। ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ হলো নিজের একমাত্র মেয়ে মায়াকে আদর করা। মায়ার বয়স 15 বছর হলেও মায়ের কাছে সে এখনো খুকিটিই আছে। নিজের পিঠে পড়া এলো চুল নিজের হাতে পেঁচিয়ে একটা হাত খোপা করতে করতে সরস্বতী দেবী প্রবেশ করলেন মায়ার ঘরে। দরজা খুলে সে ঢুকে দেখল মেয়ের বিছানা ফাঁকা। কি ব্যাপার? মায়া তো ঘরে নেই। কিন্তু মায়া যে এত সকালে কোথাও বেরোয় না। বেলা 12টার আগে যার ঘুম ভাঙে না, সে ভোর 6টায় গেল কই? সরস্বতী দেবী সারা বাড়ি প্রথমে নিজেই খুঁজে দেখল, কিন্তু মেয়েকে না দেখতে পেয়ে এইবারে চিৎকার শুরু করল।
বাড়ি শুদ্ধ লোক ঘুম থেকে উঠে এই খবর পেয়ে মায়াকে খুঁজতে গেল পুরো বাড়িতে। প্রভাতবাবু নিজের মেয়েকে খুঁজে চলছে অনবরত। এমন সময় বাড়ির এক ঝি চিৎকার করে উঠল। তার চিৎকার ভেসে এলো বাড়ির বাইরে থেকে। সবাই বাড়ির বাইরে এসে দেখল ঝি গোয়াল ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? ওইখানে ওইখানে একটা বাস্ক, মানে মায়া দিদিমণি। এত অস্পষ্ট উত্তরে বিরক্ত হয়ে প্রভাতবাবু নিজেই গোয়াল ঘরে প্রবেশ করল। পিছন পিছনে সরস্বতী দেবীও গোয়াল ঘরে ঢুকল। সামনের দৃশ্য দেখে এই দুই মা বাবার চোখ জলে ঝাপসা হয়ে এলো। এরকম ভয়ানক দৃশ্য তারা স্বপ্নেও কল্পনা করেনি। সেই ঘরের কোণে একটি কাঠের বাক্সের ভিতরে তাদের একমাত্র মেয়ে মায়ার মৃতদেহ পড়ে রয়েছে। একটা কাগজকে যেভাবে আমরা মুড়িয়ে ডাস্টবিনে ফেলি, ঠিক তেমন ভাবেই মায়াকেও কেউ যেন মুড়িয়ে সেই বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। মায়ার মুখটা রয়েছে মাঝখানে, আর শরীরের বাকি অংশগুলো একেবারে পেঁচিয়ে সেই মুখটাকে ঘিরে ধরেছে। এই দৃশ্য দেখে সরস্বতী দেবী একটা চিৎকার করে জ্ঞান হারালো। বৈঠকে বসে আছে পার্থ। সবে সোহিনীর দেওয়া এক কাপ চা শেষ করেছে সে। ওর সামনেই বসে আছে মৈনাক। চোখ বন্ধ করে কিছু একটা ভাবছে সে। সোহিনী মৈনাকের পাশে বসে জিজ্ঞেস করল, উফ মৈনাক, এত ভাবার কি আছে বলো তো? চলো না একবার। এমনিও তো গ্রামে গঞ্জে আমাদের যাওয়াই হয় না। তুমি তো জানো আমাদের মেয়ে সুলেখা কতটা প্রকৃতির প্রেমী। সে যদি জানতে পারে যে আমরা মাসখানেকের জন্য একটা গ্রামে ঘুরতে যাচ্ছি, তাহলে সে তো আনন্দে পাগল হয়ে যাবে। আমি বুঝতে পারছি না তুমি এত কিন্তু কিন্তু করছো কেন। আমাদের তো পারিবারিক ব্যবসা, তুমি ওখানে থেকেও সেটা চালাতে পারবে। আর প্রয়োজনে গাড়ি করে বীরনগর থেকে কলকাতা যাতায়াত করা কোনো ব্যাপারই নয়। তাহলে তোমার এত ভাবার কি আছে বলো তো? আমি কি ভুল বললাম পার্থ? সেই তো, দেখ, তুই আগে থেকেই জানিস আমাদের বাড়ি বহু বছর পুরনো। সেখানে আমার কোনোদিন যাওয়াই হয়নি। যদিও একেবারে ভেবেছিলাম যে তোর সঙ্গে যাব, কিন্তু এমন কাজ পড়ে গেল যে আমি আর যেতে পারছি না। কিন্তু তোদের কোনো চিন্তার কারণ নেই। ওখানে আমাদের কেয়ারটেকার পরিমলবাবু রয়েছে, ওনাকে আমি ফোনও করে দেব। তোদের থাকা খাওয়ার কোনো অসুবিধা ওখানে হবে না। আর সব থেকে বড় কথা হলো, আর তোরা এই সুযোগ হয়তো পাবি না, কয়েক বছরের মধ্যেই ওই বাড়ি আর ওখানে থাকবে না। থাকবে না মানে? আসলে ওই বাড়িটা একটা প্রমোটার কিনবে বলেছে, তার সঙ্গেই মাসখানেক পর বসবো। আমরা শহুরে মানুষ, কলকাতা ছেড়ে গ্রামে যাওয়ার তেমন কোনো কারণ নেই। আর তাছাড়া ছেলে মেয়ে নেই, শুধু আমি আর আমার বউ। এত সম্পত্তি রাখবো কার জন্য? তাই বেঁচে বুঝে বুড়ো বয়সে তীর্থ করেই বেড়াবো ঠিক করেছি। বাহ, বেশ ভালো তো। আমাদেরকেই তাহলে বেচে দাও না ওই বাড়িটা। আমার অনেক দিনের শখ জানো, ছুটি পেলেই শহরের দূষণ ছেড়ে বেশ একটা গ্রামে গিয়ে ঘুরে আসব। কিন্তু আমার কপালটাই খারাপ। না আমার বাপের বাড়ির আর না আমার শ্বশুর বাড়ির কারোরই একটা অ্যানসেস্ট্রাল হোম নেই। ওই বাড়ি কেনার ক্ষমতা মইনাকের নেই। যাই হোক, তোমরা ওখানে গেলে একটা বিষয় তোমাদের একটু সতর্ক থাকতে হবে। কি বিষয়? আসলে ওই বাড়িতে যেহেতু আমাদের বংশের আর কেউই থাকে না, তাই জন্য ওইখানে গ্রামবাসীরা ওই বাড়ির নামে সব উল্টোপাল্টা কথা রটায়। তোমরাও ওখানে গেলে তোমাদেরও কিন্তু ব্রেন ওয়াশ করতে পারে। এমনিতেই গ্রামের লোকেদের গুজব ছড়ানোটা ভালোই দক্ষতা আছে। হ্যাঁ, কেন? মানে তোর বাড়ি সম্পর্কে গুজব রটিয়ে গ্রামের লোকেদের কি লাভ? লাভ নেই। জানিস, বাড়ির গাছ থেকে ফলমূল পেড়ে নিয়ে গিয়ে গ্রামের লোকগুলো চড়া দামে বাজারে বিক্রি করে। আমাদের বাড়ির সামনে বিশাল বড় জায়গায় ছেলেরা খেলাধুলা করে, গ্রামের লোকেরা চড়ুই ভাতি করে। এছাড়া আমাদের পুকুরগুলো থেকে মাছ চুরি করে। এবারে আমি যদি বাড়ি বেচে দিই তাহলে তো ওদের লোকসান। তাই জন্য ভুলভাল কথা রটিয়ে বেড়ায় আমাদের বাড়ির নামে। তোদের ওই কেয়ারটেকার ভদ্রলোক, কি যেন নাম, পরিমল, সে কিছু বলে না?
সে কি বলবে, আমার বাবার বয়সী পরিমল বাবু। তাহলেই ভাব তার কত বয়স হবে। নামেই ওই লোকটা কেয়ারটেকার। এখন তার বয়সী লোকেরই আলাদা করে কেয়ারের প্রয়োজন। ও বাবার আদেশ ছিল পরিমল বাবুকে ওই বাড়িতেই রাখতে হবে, তাই আর কি। দেখ, তোদের স্পষ্ট কথা বলি, আমি চাই যে তোরা গিয়ে ওখানে থেকে প্রমাণ করে দে যে ওই বাড়িতে কোনো অসুবিধা নেই। তাহলে খুব সহজেই বাড়িটা আমি বিক্রি করতে পারবো। তা আমি কেন? তুই নিজেও তো গিয়ে ওখানে থেকে এটা প্রমাণ করতে পারিস। আমার তো আর তোর বাবার মতো ব্যবসা নেই রে ভাই। আমাকে পরের অধীনে কাজ করতে হয়, তাই আমি ছুটি পাবো না। আর সব থেকে বড় কথা হলো, আমাদের বাড়ির নামে আমরা তো আর বদনাম করব না, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু বাড়িটা তো আর তোদের নয়, তাই তোরা যদি বাড়ির সুনাম কর, তাহলে সেই কথাটা যতটা বিশ্বাসযোগ্য হবে, আমাদের কথা ততটা হবে না। তাহলে কি বলছিস বল, যাবি? বউ যখন বলে দিয়েছে তখন আর না গিয়ে সংসারে কলহ বাঁধিয়ে লাভ নেই। যাওয়াই যাক, মাসখানেকের ব্যাপার। এই তো সাব্বাস। তাহলে সৈনী, এখন থেকে তৈরি হয়ে নাও। সামনের শনিবার তোমরা 3 জন মিলে রওনা দিচ্ছ বীরনগর গ্রামে, আমার পৈতৃক বাড়ির উদ্দেশ্যে। মৈনাক সেখানে যাবে বললেও ওর মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল। বউ আর মেয়ের জন্যই সে বাড়িতে যেতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু মনে মনে ওই মানুষটা যেন ওখানে যেতে চাইছিল না। তার কোনো কারণ মনের মধ্যে হাতড়েও খুঁজে পেল না মৈনাক। পার্থ বাড়িতে এসেই 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে ভেতরে ঢুকলো। অঙ্গনা তখনও সবে রান্না বান্না সেরে উঠেছে। ওরা রাজি হয়েছে? হয়েছে? এটা কি ঠিক হলো? মানে আমরা কাজটা ঠিক করলাম তো? যদি ওদের কোনো ক্ষতি হয়? নাটক করো না অঙ্গনা। এখন আমাদের কি আছে বলো তো? আমার চাকরি চলে গেছে, তোমার চাকরির টাকা তো অধিকাংশ তোমার বাপের বাড়িতেই চলে যায়। এখন ওই বাড়িটা বিক্রি করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। ওই বাড়ির বদনামের জন্য কেউ ওই বাড়ি কিনতে চাইছে না। হ্যাঁ, কিন্তু লোকে যা বলছে সেটাও তো সত্যি। সত্যি হলেও তার শিকার ওরা হবে না, কারণ ওই বাড়ির অভিশাপ কেবলমাত্র ওই বাড়ির মেয়ের ওপরেই আসবে। ওদের কোনো ক্ষতি হবে না, বরং বাইরের লোক ওখানে নির্বিঘ্নে থাকলে সবাই বিশ্বাস করতে বাধ্য হবে যে ওখানে কোনো ভুতুরে উপদ্রব নেই। একবার শুধু ওই বাড়িটা ভাঙার অপেক্ষা, তারপরই আমরাও মুক্ত হতে পারবো। পার্থ ও মৈনা কলেজ সময়ের বন্ধু। তখন একসাথে কলেজ যাওয়া, আড্ডা মারা, সিনেমা দেখা, ওরা সবকিছুই করেছে। কিন্তু কোনোদিনও ওর ওই গ্রামের বাড়িতে ওদের যাওয়া হয়নি। পার্থর বাবা ভীষণ রাগী মানুষ ছিল। কোনোদিন পার্থ ওই বাড়িতে যাওয়ার নাম করলেই ভদ্রলোক খুব বকাবকি করত। পার্থর মাও সেই বাড়িতে যেতে চাইতো না, কিন্তু তারা মারা গেছে আজ প্রায় 5 বছর কেটে গেছে। তাই মৈনাক আর সোহিনীর 10 বছরের মেয়ে সুলেখার পরীক্ষার পর যখন ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে কথা হচ্ছিল, পার্থ তখন ওদের প্রস্তাব দিয়ে বীরনগরের ওই গ্রামের বাড়িতে একবার ঘুরে আসার জন্য বলে। সুলেখা ছোট থেকেই গ্রামগঞ্জ খুব ভালোবাসে, অথচ সে কোনোদিনও গ্রামে যায়নি। তাই গ্রামে যাওয়ার কথা শুনে সুলেখাও ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। কলকাতা থেকে বীরনগর যেতে সময় লাগে মোট 5 ঘন্টা। বীরনগরে কোনো স্টেশন নেই, এমনকি বাসও যায় না সেখানে। একেবারেই প্রত্যন্ত গ্রাম। যাতায়াতের একমাত্র উপায় হলো গাড়ি, না হলে বীরনগরের কাছাকাছি কোনো স্টেশনে নেমে ভ্যান ভাড়া করে নিতে হবে। তবে মৈনাকের নিজস্ব গাড়ি ছিল, তাই ওদের যাতায়াতের কোনো অসুবিধাই হলো না। শনিবার দিন মেয়ে আর বউকে নিয়ে মৈনাক রওনা দিল বীরনগর গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার আগে পার্থকে ওদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করাতে পার্থ বলেছিল আলাদা করে কোনো ঠিকানা জানার কোনো প্রয়োজন নেই। ওদের বাড়ির নাম আস্তানা। বীরনগর পৌঁছে আস্তানার নাম করলেই সবাই সেই বাড়ি দেখিয়ে দিতে পারবে। শহরের যানজট পেরিয়ে মৈনাকের গাড়ি তখন গ্রামের মেঠো পথে প্রবেশ করল। তখন প্রায় দুপুর হয়ে এসেছে। এর মধ্যে কোথাও নেমে ওদের কিছু খেতে হয়নি। সোহিনী বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিল। গাড়িতেই সকলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিল। বিকেল নাগাদ ওদের গাড়ি প্রবেশ করল বীরনগর গ্রামের রাস্তায়। গ্রামে ঢুকেই একটা চায়ের দোকানের সামনে
গাড়ি দাঁড় করিয়ে মৈনাক জানলার কাঁচ খুলে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, দাদা, বলছি এখানে আস্তানা বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? নামটা শুনেই চায়ের দোকানের লোকটা চমকে গেল। এমনকি যারা ওখানে বসে চা খাচ্ছিল তারাও বিস্ফারিত দৃষ্টিতে ওদের দিকে তাকালো। মৈনাক আবার সেই প্রশ্নটা করল। চায়ের দোকানের লোকটা তখন রাস্তা বাতলে দিল। গাড়ি সোজা বেরিয়ে গেল আস্তানার উদ্দেশ্যে। চায়ের দোকানের লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো, এত বছর পর ওই ভুতুরে বাড়িতে কারা এলো? পরিমল বাবু সারা ওই বাড়িতে তো কাউকে আগে কখনো দেখিনি। ওই বাড়িরই কেউ হবে হয়তো। ঘুরতে এসেছে বোধ হয়, তাই না হারু? না না, মরতে এসছে বোধহয়। যে বাড়িতে ঢুকেছে সেই বাড়ি থেকে লোকে যে বেঁচে বেরোতে পারবে না তার তো কোনো সন্দেহ নেই। গ্রামের মেঠো পথ ধরে ওদের গাড়িটা রীতিমতো ঝাঁকুনি খেতে খেতে ওদের গাড়ি এগিয়ে চলল চাওয়ালার বলা রাস্তায়। গ্রামটা খুব ছোট নয়, আশেপাশের পাকা ও কাঁচা দুই ধরনেরই বাড়ি দেখা যাচ্ছে। চারদিকে সবুজ ক্ষেত, সুন্দর পুকুর, গাছগাছালিতে ভরপুর একটা গ্রাম। তবে রাস্তাটা একেবারেই অনুন্নত। ভাগ্যিস এখনো বর্ষাকাল নয়, বৃষ্টি হলে এই রাস্তা পার করা খুবই অসম্ভব হয়ে যেত। বেশ কিছুক্ষণ ধরে প্রবল ঝাঁকুনি সহ্য করার পর যখন ওদের পেটের খাবার একেবারে ওদের মুখে চলে এসেছে, তখন ওদের সামনে দেখা দিল ওদের গন্তব্য, আস্তানা। সামনে এক বিরাট ফটক পার করে 3 বার হর্ন দিলে গাড়ি প্রবেশ করলো আস্তানার ভিতরে। অন্যদিকে বাড়ির বাইরের একটা পরিত্যক্ত ঘরের দরজা আপনা হতেই খুলে গেল। কেউ একজন ঘন ঘন বাতাসে গন্ধ নিতে নিতে বেরিয়ে এলো সেই ঘর থেকে। মাছের গন্ধ পেলে বিড়াল যেমন বাতাসে সেই গন্ধ শুকতে শুকতে মাছের দিকে এগিয়ে যায়, সেই অবয়ব এতদিন পর এই অভিপ্রেত গন্ধ পেয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। অদৃশ্য পুরুষের নরম ও গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, সেই গন্ধ। জীব নিঃসৃত জল টেনে নিল সেই অবয়ব। দূর থেকে লোলুপ দৃষ্টিতে সে চেয়ে রইল সুলেখার শরীরের দিকে। সেই গন্ধ, সেই চেনা চেনা গন্ধ। এসেছে, সে এসেছে নতুন রূপে, নতুন শরীরে। সুলেখার রূপের বহরে সেই অদৃশ্য পুরুষের জিভ থেকে জল গড়িয়ে পড়ছে। আবার সে টেনে নিল নিজের মুখের লালা। সুলেখাকে ভোগ করতে পারবে সেই আনন্দে বাতাসে গন্ধ নিতে নিতে সে আবার নিজের ঘরের মধ্যে প্রবেশ করল। মৈনাক বাড়ির সামনে একজন বয়স্ক ভদ্রলোককে দেখে তার দিকে এগিয়ে গেল। এই বৃদ্ধই পরিমল বাবু, যার কথা পার্থ বলছিল। বেশ বয়স হয়েছে লোকটার, কোমরটা সামান্য ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে সে। চোখে একটা কালো চশমা। ভদ্রলোকের সম্ভবত ছানি অপারেশন করা হয়েছে। বৃদ্ধের পরনে একটি সাদা ধুতি আর খাদির পাঞ্জাবি। আপনার নাম? মৈনাক সেন। আপনি পরিমল বাবু তো? হ্যাঁ হ্যাঁ বাবু, ছোট বাবু আপনার কথা বলেছেন। তবুও আপনি সেই লোক কিনা সেটাই জানার জন্য একবার নামটা জিজ্ঞেস করে নিলাম। মৈনাক নিজের স্ত্রী ও মেয়েকে পরিচয় করিয়ে দিল পরিমল বাবুর সঙ্গে। হ্যাঁ, আসুন আসুন, আপনারা আপনারা ভেতরে আসুন। ওরা বিশাল দরজা ঠেলে বাড়ির ভেতর প্রবেশ করল। ও মাই গড! সোহিনী ভুল কিছু বলেনি। এত বড় বাড়ি তার আগে কখনো দেখেনি। পার্থ ঠিক কথাই বলেছিল। এই বাড়ি কেনার সামর্থ্য মৈনাকের নেই। এই বাড়ি বিক্রি হলে বেশ ভালো দামই পাবে পার্থ। পার্থ বলেছিল এই বাড়িটা কোনো এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের তৈরি। সেটাই বাড়ির আর্কিটেকচার দেখলেই বোঝা যায়। তখনকার দিনে জমিদার বাড়িগুলো থেকে বেশ অনেকটাই আলাদা। বাড়ির সদরের সামনেই
বিশাল বড় ডাইনিং রয়েছে, যেখানে দামি দামি সোফা রাখা আছে। তার পিছন দিক থেকে দোতলার দিকে উঠে যাওয়ার একটা চওড়া সিঁড়ি। পরিমল বাবু বলল, দোতলায় বড় বড় 4টে ঘর রয়েছে। দোতলার থেকে উঠে গেছে আরেকটা সিঁড়ি 3 তলায়, সেখানেও বড় বড় 4টে ঘর রয়েছে। 3 তলা থেকে ছাদে যাওয়ার একটাই সিঁড়ি আছে। এছাড়া এই নিচের তলায় রয়েছে একটা রান্নাঘর, একটা খাওয়ার ঘর এবং একটা ঘর যেখানে কেয়ারটেকাররা থাকে। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? কাছেই আমার বাড়ি, আমি ওখানেই থাকি। বড়বাবু থাকাকালীন এখানে থাকতাম, কিন্তু বড়বাবু এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এখানে আর থাকা হয়নি। সপ্তাহে 1 দিন করে এসে লোকজন দিয়ে কাজ করিয়ে আবার চলে যায়। বড়বাবু মানে পার্থর বাবা? হ্যাঁ বাবু। আচ্ছা, পার্থ বলছিল এখানে এই বাড়ি সম্পর্কে নাকি অনেক গুজব রটেছে। গ্রামের লোকেরা নিজেদের স্বার্থেই বাড়ির নামে গুজব রটিয়ে বেড়াচ্ছে। সেসব সত্যি কথা বাবু। একজনের ভালো দেখলে অপরজনের গা জ্বালা করে। এই তো আমাদের যুগ, যে যা পারে রটিয়ে বেড়ায়। তবে এই সব কিছুই মিথ্যে। যাক, আপনারা আর ওসব নিয়ে ভাববেন না। আরাম করে এখানে কয়েকটা দিন থাকুন। আপনারা এখন একটু বিশ্রাম নিয়ে নিন। আমি বরং এই খাবার দাবারের ব্যবস্থা করি। আপনাদের জন্য একটা কাজের লোক ঠিক করেছি। সে সকালবেলা আসবে, সব রান্না করে দিয়ে সন্ধ্যার মধ্যেই চলে যাবে। রাতের বেলা আপনাদের খাবার গরম করে খেতে হবে। অসুবিধা নেই তো? না না, অসুবিধা কিসের, এই ঢের হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে খেতে ওদের আরো খানিকটা দেরি হয়ে গেল। ততক্ষণে পরিমল বাবু বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে মৈনাক আর সোহিনী নিজের ঘরে এসেছে। তখন হঠাৎ সুলেখা ওদের ঘরে ঢুকে আবদার করার সুরে বলল, দেখো না বাবা, আমার ঘরে একটাও আলমারি নেই। আমি আমার জামাগুলো কোথায় রাখবো বলো তো? রোজ রোজ কি সুটকেস খুলে জামা কাপড় বের করব? একটা কিছু ব্যবস্থা করো না বাবা। আলমারি কিনে তো আনতে পারবো না। কাল এখানকার বাজারে গিয়ে একটা বাক্স কিনে আনবো। পুরো বাড়ির মধ্যে ওরা বেছে নিয়েছিল দোতলার 2টো ঘর। একটা ঘরে সোহিনী আর মৈনাক থাকছে, আর ঠিক তার পাশের ঘরে থাকছে সুলেখা। বাড়ির সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সুলেখা, এই সুলেখা, আমার কাছে আসবি নাকি? আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি, বাইরে আয়। ক্রমাগত এই ডাকের ফলে সুলেখার ঘুম থেকে উঠে পড়ল। এরকম অজপাড়া গায়ে ওর বাবা মা ছাড়া ওর নাম ধরে কে ডাকছে? ব্যাপারটা সাধারণ মনে হলো না ওর। ঠিক শুনছে কি? সুলেখা, এই সুলেখা, আমার কাছে আসবি নাকি? আয়, বাইরে আয়। আমি আমি তোর জন্য অপেক্ষা করছি, বাইরে আয়। আবার সেই কথাগুলো ভেসে এলো সুলেখার কানে। পুরুষালী গম্ভীর স্বর, অথচ একেবারেই নরম। সেই সম্মোহীন গলার স্বর এড়িয়ে যেতে পারল না সুলেখা। আস্তে আস্তে খাট থেকে নেমে দরজা খুলে বাইরের অন্ধকারে বারান্দায় এসে দাঁড়ালো। সদরের সামনে যেতেই বাধাপ্রাপ্ত হলো সুলেখা। সতর্ক থাকার জন্য সদর বন্ধ করে ভিতর থেকেই তালা লাগিয়ে শুয়েছিল মৈনাক। এবারে কি করবে সুলেখা? ওকে যে বাইরে যেতেই হবে। সেই পুরুষালী কণ্ঠ সুলেখাকে এবারে ধমকে সুরে বলল, বাইরে বেরিয়ে আয় বলছি। আমি যে পাচ্ছি না। আমি তোর সাথে থাকবো, তোকে অনেক ভালোবাসবো। আয় 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 আয়, বাইরে বেরিয়ে আয় বলছি। সুলেখা দরজার সামনে এগিয়ে গেল। তালাটা ধরে টানাটানি শুরু করলো, কিন্তু তালা খুলল না। লেখা, এখানে কি করছিস? প্রশ্ন ভেসে এলো সুলেখার পিছন দিক থেকে।
চমকে উঠে সুলেখা পিছনে ফিরে দেখলো মৈনাক দাঁড়িয়ে রয়েছে। বাবা, বাইরে থেকে কেউ আমার নাম করে ডাকছে। এই রাতে তোকে বাইরে থেকে কে ডাকবে শুনি? এই জায়গাটা আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। যখন তখন যেখানে সেখানে যাবি না। আচ্ছা বাবা। চল, এখন অনেক রাত হলো। সকালবেলা ঘুম থেকে উঠে মৈনাক দেখলো পাশে সোহিনী নেই। ঘর থেকে বেরিয়ে একবার সুলেখার ঘরের দিকে ঢুকলো, সেখানেও নেই। সুলেখা অঘরে ঘুমাচ্ছে। যা বাবা, গেল কোথায়? রান্নাঘরে চলে গেল নাকি? সেখানেও সোহিনীকে খুঁজে না পেয়ে মৈনাক বাড়ির বাইরে এসে দেখল সোহিনী বাগানের ধারে একটা ঘরের ভিতর থেকে কিছু একটা টেনে বার করার চেষ্টা করছে। এই ঘরটা ওরা কাল দেখেনি। গতকাল এখানে আসতে আসতেই তো দেরি হয়ে গিয়েছিল, তাই বাড়ির আশপাশটা ঘুরে দেখা হয়নি। এই, তুমি কি করছো গো? এই দেখো মৈনাক। বলেই সোহিনী দরজার সামনে সরে গেল। মৈনাক দেখল এতক্ষণ ধরে সোহিনী একটা কাঠের বাক্সকে ঘরে টেনে ঢোকানোর চেষ্টা করছিল। বাক্সটা অপূর্ব দেখতে এবং বেশ মজবুত। এটা এখান থেকে বের করছো কেন? সকালবেলা ঘুরতে ঘুরতেই এই দিকে এসেছিলাম, দেখলাম এই ঘরটার দরজাটা খোলা। ঢুকে দেখলাম ঘরের মধ্যে অনেক আজে বাজে জিনিস পড়ে রয়েছে। তার মাঝে এই বাক্সটা আমার চোখে পড়ল। মনে পড়ল কাল তুমি মেয়েকে বলেছিলে যে একটা বাক্স কিনে আনবে, তাই ভাবলাম এখানে যখন একটা বাক্স রয়েছে তখন আর নতুন করে বাক্স কেনার কি দরকার। কিন্তু এটা কি নিয়ে যাওয়া ঠিক হবে? আরে বাবা, এটা আমরা তো আর আমাদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি না। এখানে যতদিন আছি ব্যবহার করব। নাও নাও, চটপট এটা তুলে নিয়ে চলো। পরিমল বাবু এখনো আসেনি, আমরা দুজনে মিলে বাক্সটা তার আসার আগেই সরিয়ে নিই। মৈনাক আর সোহিনী মিলে বাক্সটা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢোকালো। তারপর কোনো রকমে সেটাকে দোতলায় নিয়ে এসে সুলেখার ঘরে নিয়ে এলো। সুলেখা তখনও ঘুমাচ্ছে। ওরা সেই বাক্সটাকে ওর খাটের এক পাশে এনে রেখে দিল। লেখা উঠেই এই বাক্স দেখে লাফাবে, দেখবে মেয়ের আনন্দ তখন কাকে বলে। আস্তে করে সুলেখার ঘরের দরজা টেনে বন্ধ করে দিল মৈনাক ও সোহিনী। মেয়েকে আরো কিছুক্ষণ ঘুমাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ওরা। সুলেখা গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ তার খাটের পাশে রাখা সদ্য আনা সেই কাঠের বাক্সের ডালাটা কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে খুলে গেল। তার ভিতর থেকে একজন পুরুষের অবয়ব বেরিয়ে এসে গন্ধ শুকতে শুকতে এক হাত লম্বা জিভ বার করে এগিয়ে দিল ঘুমন্ত সুলেখার দিকে। সুলেখার খাটের পাশে এসে গায়ের ওর চাদরটা সরিয়ে সে সুলেখার মুখের কাছে নিয়ে গেল মুখটা। নিজের মুখের সামনে হঠাৎ গরম নিঃশ্বাস পেয়ে সুলেখা সেই মুহূর্তেই চোখটা খুলল। সঙ্গে সঙ্গে তার হাত পা হিমশীতল হয়ে গেল। সামনে দেখল একজন ভয়ানক দর্শী পুরুষ মানুষকে, যার চোখের মণির জায়গায় কোনো মণি নেই, সম্পূর্ণটাই সাদা, যার জিভ এক হাত লম্বা এবং সেখান থেকে ঝরে পড়ছে লালা। হাতের বড় বড় নখগুলো বিলবিল করে কেটে যাচ্ছে সুলেখার মাথায়। কালো দাঁত বার করে লোলুপ দৃষ্টিতে সে দেখে চলেছে সুলেখার আপাত মস্তক। সুলেখা চেয়েও গলা থেকে একটা আওয়াজও বের করতে পারছে না। সুলেখা, তুই আমার, এই বাড়ির মেয়েরা শুধুই আমার। সুলেখা চিৎকার করতে পারল না, তবে অত্যন্ত ক্ষীণ স্বরে কম্পিত গলায় প্রশ্ন করল, কে তুমি? অবয়ব হাসল, তারও স্বরে হাসল। সুলেখা ব্যতীত আর কেউ তা শুনতে পেল না সেই হাসির শব্দ। আমি এই জাস্তানার জিন। কি ব্যাপার বলো তো? মেয়ে তো এতক্ষণ ঘুমোয় না, এখনো উঠছে না কেন? সেটাই ভাবছি, নতুন জায়গায় এক রাতের মধ্যে এতক্ষণ ঘুমানোর মেয়ে তো ও নয়। দাঁড়াও, ওকে ডেকে নিয়ে আসি। ব্রেকফাস্ট টেবিলে পরিমল বাবু আর মৈনাকে অপেক্ষা করতে বলে সোহিনী গেল সুলেখার ঘরের দিকে।
দরজা খুলে দেখল মেয়ের গায়ে একটা চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। সোহিনী মেয়ের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখতেই চমকে উঠল। গা জ্বরে পুড়ে যাচ্ছে সুলেখার। চাদরটা সামান্য সরিয়ে সুলেখার হাতটা ধরতেই ওর চোখে পড়ল সুলেখার হাতে লাল লাল দাগ হয়ে রয়েছে। এক ঝটকায় সোহিনী পুরো চাদর তুলে নিল সুলেখার শরীর থেকে। যা দেখল তা দেখে সোহিনীর বুক কেঁপে উঠল। প্রাণ ফাটা চিৎকার বেরিয়ে এলো সোহিনীর মুখ থেকে। ওর চিৎকার শুনে মৈনাক ও পরিমল বাবু ছুটে আসলো সুলেখার ঘরে। কি হয়েছে? চিৎকার কর। গলা দিয়ে আর কথা বেরোলো না মৈনাকে। এখন সে তাকিয়ে আছে মেয়ের বিছানার দিকে। মেয়ের সারা শরীরে লাল চাকা চাকা দাগ, পরনের জামা কাপড় অবিন্যস্ত। তাড়াতাড়ি চাদর দিয়ে মেয়েকে ঢেকে দিল মৈনাক। আমি আমি এসে দেখলাম ওর গায়ে প্রচন্ড জ্বর। তারপর চাদর সরিয়ে সব দেখে আমার প্রাণটা মুখে চলে এসেছে গো। এইসব কি? পরিমল বাবু, এখানে ভালো কোনো ডাক্তার আছে? না বাবু, পাশের গ্রামে আছে, ডেকে আনবো। চলুন, আমার গাড়িতে আপনি আর আমি বেরিয়ে পড়ি। আর দেরি করা ঠিক না। সোহিনী, তুমি মেয়ের কাছেই থাকো, আমরা আসছি। মৈনাক পরিমল বাবুকে নিয়ে বেরিয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে ডাক্তার এসে সুলেখাকে দেখে বলল, জ্বরটা তো ভালোই বাঁধিয়েছে। সম্ভবত ওর গায়ে অ্যালার্জিও বেরিয়েছে, তাই লাল লাল হয়ে রয়েছে। আর ওর জ্ঞান ফিরছে না কেন? ওটা জ্বরের প্রভাবেই হয়েছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, সঙ্গে কটা ওষুধও দিয়ে যাচ্ছি। সময় সময় কিন্তু খাওয়াবেন। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। মৈনাক ডাক্তারকে নিয়ে বাইরে গেল। সোহিনী মেয়ের মাথার কাছে বসে কেঁদে চলেছে। হঠাৎ পরিমল বাবুর চোখ পড়ল ঘরের এক কোণে। এইটা এখানে কি করে এলো? সোহিনী তার কথা শুনে সেদিকেই তাকালো। দেখল পরিমল বাবু আজ সকালে আনা সেই বাক্সটার কথাই জিজ্ঞেস করছে। আর বলবেন না, মেয়ের জামা কাপড় রাখার জন্য এই বাক্সটা নিচের ওই ঘরটা থেকে আমি আর ওর বাবা মিলে তুলে আনলাম। কিন্তু আমাদের লেখা সেটা গোছানোর আগেই অসুস্থ হয়ে পড়ল। আচ্ছা পরিমল বাবু, পার্থকে একবার ফোন করে একটু জানিয়ে দিতে পারবেন যে মেয়ের আমার এই অবস্থা? হ্যাঁ দিদিমণি, আমি ফোন করে দিচ্ছি। পরিমল বাবু নিচে নেমে ল্যান্ডফোনে পার্থর নাম্বার ডায়াল করলো। রিং হলো। ফোন তুলল পার্থ। ছোট বাবু, এইখানে সর্বনাশ হয়ে গেছে। ওই বাচ্চা মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে বাবু। কি হয়েছে সুলেখার? প্রচন্ড জ্বর এসেছে বাবু। এছাড়া মেয়েটার ঘরে ওই বাক্সটা নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাক্সটা আমি আর আপনার বাবা অনেক বছর আগে ওই বাইরের ঘরে লুকিয়ে রেখেছিলাম। সে কি? কে নিয়ে গেল সেটা ওর ঘরে? ওর মা বাবাই নিয়ে এসেছে। বুঝলাম, সেটা ওই ঘরে নিয়ে গেলেই বা কি? ওই অভিশাপটা তো আমাদের বাড়ির সঙ্গে জড়িত। তার সঙ্গে তো মৈনাকের মেয়ের তো কোনো সম্পর্ক নেই। সেটা তো বুঝতে পারছি না বাবু। এখন ওরা যদি শহরে ফিরে যেতে চায় তাহলে কি করব বাবু? না 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 না, একদম না। তুমি যে হোক করে ওদের ওখানে আটকে রাখো। ওরা ওখানে না থাকলে ওই বাড়ি বিক্রি করা সম্ভব হবে না। আমি কি ওদের এখানে আটকে রাখতে পারবো ছোট বাবু? আমি দেখছি কি করা যায়। মনে হচ্ছে আমাকেই ওই বাড়িতে যেতে হবে। মনের ভয় কাটিয়ে এই রিস্কটা আমায় নিতেই হবে। রাতের দিকেও জ্ঞান ফিরল না সুলেখার। ডাক্তারের দেওয়া ওষুধও খাওয়ানো যায়নি সুলেখাকে। আজ আর পরিমল বাবুও নিজের ঘরে ফিরে গেল না। সোহিনী সুলেখার মাথার কাছে বসে কেঁদেই চলেছে ক্রমাগত। মৈনাকের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। এর আগে সুলেখার এরকম অসুস্থ কোনো দিনও হয়নি। মরার মতো পড়ে আছে সুলেখা। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বলেই বোঝা যাচ্ছে যে ওর দেহে এখনো প্রাণ আছে। পরিমল বাবু এক থালা খাবার নিয়ে এসে মৈনাক ও সোহিনীকে বলল, আপনারা কিছু খেয়ে নিন। মানছি সন্তানের এমন হলে বাপ মায়ের মুখে অন্ন তোলা সম্ভব নয়,
কিন্তু একটা কথা ভাবুন, যদি আপনারা কিছু না খান তাহলে যে আপনারাও অসুস্থ হয়ে পড়বেন। তখন তো মেয়ের খেয়াল রাখাটাও অসম্ভব হয়ে যাবে। একটু কিছু মুখে দিন বাবু। এই দেখুন, সামান্য একটু মাংস আর রুটি বানিয়ে এনেছি। আপাতত এইটুকু। কথা শেষ হলো না পরিমল বাবুর। হঠাৎ ঘুমন্ত সুলেখার শরীরটা নড়ে উঠল। বাতাসে কিছু একটা গন্ধ শুকতে শুকতে সে খাটের উপর উঠে বসল। চোখটা এখনো বন্ধ। আস্তে আস্তে চার পায়ে জন্তুর মতো খাট থেকে নেমে আসলো সুলেখা। মাটিতে কিছু সন্ধান করবার সময় কুকুর যেমনভাবে মাটি শুকে শুকে এগিয়ে চলে, সুলেখাও তেমনভাবেই মাটিতে গন্ধ শুকতে শুকতে এগিয়ে চলল পরিমল বাবুর দিকে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। ঘরে উপস্থিত বাকি 3 জনের মুখে প্রচণ্ড ভয় দেখা দিল। কেউ কোনো কথা বলতে পারল না। হঠাৎ সুলেখা নিজের চোখটা খুলল। সাদা ঘোলাটে চোখ দিয়ে তাকিয়ে রইল পরিমল বাবুর হাতের থালার দিকে। তারপর নিমিষের মধ্যেই ঘটিয়ে ফেলল একটা ঘটনা। পরিমল বাবুর হাত থেকে মাংসের বাটিটা তুলে নিয়ে খাটের তলায় ঢুকে গেল। সবাই শুনতে পেল সুলেখা মাংসটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যেন সে কোনোদিনও এরকম আগে মাংস খায়নি। নিমিষের মধ্যেই বাটির মাংস শেষ করে সে বাটিটা খাটের তলা থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। এইটুকুতে আমার কিছু হবে নাকি? আমাকে আমাকে আরো মাংস দে, মাংস দে। সুলেখার এইরকম কণ্ঠস্বর শুনে সোহিনী চিৎকার করে উঠল। বাড়ির বাইরে থেকে ভেসে এলো একটা গাড়ির শব্দ। কিছুক্ষণ পরেই সদরে করাঘাত করল কেউ। ওরা সবাই পাথরের মতো দাঁড়িয়ে রইল। কারোর ক্ষমতা হলো না নিচে গিয়ে দরজা খোলার। এমন সময় করাঘাতের সঙ্গে ভেসে এলো একটা কণ্ঠস্বর। মৈনাক, সোহিনী, আরে দরজা খোলো, আমি পার্থ, দরজা খোলো। সুলেখা খাটের তলায় অজ্ঞান হয়ে পড়েছিল। পার্থ আর মৈনাক মিলে ওকে কোনো রকমে টেনে বার করে খাটে শুইয়ে দিল। সুলেখাকে পার্থ ভীষণ ভালোবাসত। ওকে জন্মাতে দেখেছে সে। কতবার যে কোলে নিয়ে ঘুরেছে সুলেখাকে। নিজের ছেলে মেয়ে হয়নি, তাই নিজের সন্তানকে নিয়ে দেখা সমস্ত স্বপ্ন সে মিটিয়ে এসেছে সুলেখার ওপর দিয়ে। সেই মেয়েই নাকি এরকম অবস্থা। পার্থর খুব কষ্ট হলো। কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না পার্থ। সেটাই তো ভাবছি। আমি কালই কোনো বড় ডাক্তারের ব্যবস্থা করব। এই শরীরে ওকে গাড়ি করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। না বাবু, ডাক্তার দিয়ে কিছু হবে না। মানে কি বলতে চান আপনি? এ কাজ ডাক্তারের পক্ষে করা সম্ভব নয়। আমি বলি কি বাবু, এখান থেকে খুব বেশি দূরে নয়, তবে একটা মসজিদ আছে, ওখানে কাউকে ডেকে আনতে হবে। এই কাজ সাধারণ ওঝা দিয়ে করতে পারবে না। আপনার মেয়েকে জিনে ধরেছে মৈনাক বাবু। জিন? এই আপনি বাড়ি আনতো, যত সব বাজে কথা। কে বলেছে আপনাকে এইসব বলতে? ছোট বাবু, আপনিও জানেন আমি বাজে কথা বলছি না। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে এতে বিপদ হতে পারে, কিন্তু আপনি আমার কথা শোনেননি। সেদিন চোখের সামনে মায়া দিদিমণিকে মরতে দেখেছি। আজ কিছু না করলে সুলেখা দিদিমণিকেও বাঁচানো যাবে না। মায়া? কে সে? ও ভুলভাল বকছে মৈনাক, ওর কথা বাদ দে। পরিমল বাবু, তুমি যাকে আনবে বলছো তাকে ডেকে নিয়ে এসো। আমি আমার মেয়েকে যে করেই হোক সুস্থ করতে চাই। ডাক্তারের কাছে কাল সকালের আগে যাওয়া হবে না, তাই রাতের মধ্যে সম্ভাব্য সমস্ত উপায় আমি খতিয়ে দেখব। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি ওই লোকটাকে নিয়ে আসছি। পরিমল বাবু চলে গেল। পার্থ চোখে মুখে এখন একটা চাপা ভয় ঘুরে বেড়াচ্ছে, যা মৈনাক ও সোহিনী দুজনেই লক্ষ্য করেছিল। এমন সময় হঠাৎ সুলেখার খাটটা নিজে থেকে নড়ে উঠল। সবাই সেদিকে চেয়ে রইল। সুলেখার খাট আস্তে আস্তে হাওয়ায় ভাসতে শুরু করলো। মাথা উঁচু করে মৈনাক, পার্থ আর সোহিনী ওদিকে চেয়ে রইল। খাট তখন প্রায় সিলিং ছুঁয়েছে। আস্তে আস্তে সেই খাটের উপর থেকে ঝুঁকে সুলেখার নিজে হাসি হাসি মুখে ওদের দিকে তাকিয়ে রইল। সেই বিভৎস দৃশ্য দেখে ওদের হাড় কেঁপে উঠল।
সুলেখার চুল উস্কো খুস্কো, দাঁতগুলো এত রাতের মধ্যেও কালো পোকায় আবৃত হয়েছে। মনির চিহ্ন মাত্র নেই সেই চোখে। চোখ মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেছে, জিভটা অতিরিক্ত লম্বা ও কালো হয়ে উঠেছে। সেই সময় হঠাৎ কোথা থেকে যেন জানলায় উড়ে এসে বসলো একটা প্যাঁচা। সেদিকে তাকিয়ে ওর জিভ থেকে গড়িয়ে পড়ল লালা। সুলেখা ঝুলন্ত খাট থেকে এক লাফে নিচে নামলো। তারপর সেই জানলা থেকে নিমিষেই খপ করে তুলে ধরলো সেই প্যাঁচাটাকে। প্যাঁচাটা ডানার ফরফরানি দেখে খিক খিক করে হাসতে শুরু করলো সুলেখা। তারপর নিমিষের মধ্যেই সেই প্যাঁচাটাকে খুবলে খুবলে খেতে শুরু করলো। সে অতি উৎসাহে নিজের আঙুলের রক্ত চেটে পুটে খেতে থাকলো। মাছ খেতে খেতে মাছের কাঁটা মুখে পড়লে মানুষ যেভাবে সেটা বেঁচে ফেলে দেয়, সুলেখাও ঠিক সেইভাবেই প্যাঁচার দেহের পালকগুলো মুখ থেকে বার করে জানলা থেকে ফেলে দিচ্ছিল। দৃশ্যটা দেখে বমি পেয়ে গেল পার্থর। খাওয়া শেষ করে সুলেখা দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে গেল সেই ঝুলন্ত খাটে। পার্থ এই দৃশ্যে ধাক্কা সহ্য করতে পারল না। এক ছুটে বারান্দায় বেরিয়ে এসে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। বলল, আমি কি করলাম? কত বড় অন্যায় করে ফেললাম। আমি যে এটা চাইনি, আমি সুলেখার কোনো ক্ষতি চাইনি। সেই সময় পরিমল বাবুকে একটা লোকের সঙ্গে উপরে উঠতে দেখা গেল দোতলার সিঁড়ি দিয়ে। লোকটা সেই ঘরে ঢুকেই ঝুলন্ত খাটের থেকে মুখ বাড়িয়ে শুয়ে থাকা সুলেখার দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছিলাম এই বাড়িতে জিনের বাস রয়েছে। লোকটা নিজের ঝুলি থেকে একটা কাঁচের বোতল বার করে কিছু একটা মন্ত্র পড়ল। তারপর ঝুলন্ত খাটের দিকে সেই বোতলের জল ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে সুলেখার মুখ থেকে বেরিয়ে এলো একটা গোঙানির আওয়াজ। ও ঠোঁটের করে একটা পৈশাচিক হাসি দেখা দিল। কেন এসেছিস এখানে? মরতে না, তোকে মারতে। এইবার লোকটা আবার কিছু একটা মন্ত্র পড়ে কাঁচের শিশি থেকে আর একটু জল ছিটিয়ে দিল সুলেখার মুখের দিকে। সুলেখা নিজের লম্বা জিভ বের করে জলটা চেটে নিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে। তৎক্ষণাৎ এক লাফে সুলেখা মাটিতে নেমে এলো। হামাগুড়ি দিয়ে লোকটার কাছে গিয়ে লোকটার কান কামড়ে ছিঁড়ে নিল। প্রবল যন্ত্রণায় লোকটা চিৎকার করে উঠল। সুলেখা কানটা চিপাতে চিপাতে আবার দেওয়াল বেয়ে ঝুলন্ত খাটে উঠে গিয়ে গম্ভীর পুরুষালী গলায় গন গন করে গান শুরু করলো। মৈনাক লোকটাকে ঘরের বাইরে নিয়ে এলো। রক্তে ভেসে যাচ্ছে লোকটার সর্বশরীর। মৈনাক পকেট থেকে কিছু টাকা বের করে পরিমল বাবুর হাতে দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি এই লোকটাকে নিয়ে যান, এর চিকিৎসার ব্যবস্থা করুন। আর কোনো টাকা লাগলে আমাকে অবশ্যই জানাবেন। এই জিন কোনো সাধারণ জিন নয়। এ নিজে থেকে এখানে আসেননি। এই বাড়ির ভেতরে এই জিনকে স্থাপন করা হয়েছে। আপনি এক কাজ করুন, এই পুরো ঘটনা আমাদের মসজিদের রহিম চাচাকে গিয়ে বলুন। তিনি ছাড়া আর কারোর এই ভয়ানক জিনের সাথে লড়াই করার ক্ষমতা নেই। লোকটা এইটুকু কথাই অতি কষ্টে উচ্চারণ করে পরিমল বাবুর সাথে চলে গেল। তুই এই বাড়ি সম্পর্কে আমাদের থেকে কি লুকিয়েছিস সেটা আগে বল। আর পরিমল বাবু যে মায়া বলে মেয়েটির নাম বলল, সেই বা কে ছিল? আর চুপ করে না থেকে বল। প্লিজ পার্থ, মেয়েটাকে বাঁচানোর জন্য সব সত্যি কথা বল। পার্থ মনে মনে ঠিক করেছিল যে ও এই বাড়ির সমস্ত ইতিহাস ওদের খুলে বলবে। নিজেকে প্রস্তুত করে নিয়ে চোখের জল মুছে মন শক্ত করে বলতে শুরু করলো পার্থ। এই বাড়িটা প্রতিষ্ঠা করেছিল আমার বাবার ঠাকুরদা শ্রী ভূপেন্দ্রনাথ চক্রবর্তী। অপরিসীম সম্পত্তি ছিল তার। সেই সম্পত্তি রক্ষার জন্যই সে এই প্রত্যন্ত গ্রামে এই বাড়ি তৈরি করেছিল। কিন্তু তার ছিল সন্দেহবাতিক। তার সবসময় মনে হতো কোনো মানুষকে এসে তার সম্পত্তি রক্ষা করতে বললে সে নিশ্চয়ই সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই জন্য সে একটা অভিনব পন্থা খুঁজে বার করলো। তাকে কেউ একজন বলেছিল, এই বাড়ির ভিতের সঙ্গে যদি জিন প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই জিন এই বাড়ি ও এই বাড়ির মধ্যে থাকা সম্পত্তি রক্ষা করবে। ভূপেন্দ্রনাথ ভেবেছিল এটি অত্যন্ত সহজ ব্যাপার। সেই বাড়ির ভিতের সঙ্গে প্রতিষ্ঠা করলো একটি শক্তিশালী জিনকে। কিন্তু সেই জিন শর্ত দিল যে এই বাড়ি রক্ষার বিনিময়ে
সে এই বংশের প্রত্যেক কন্যা সন্তানকে ভোগ করবে। ভূপেন্দ্রনাথের কোনো কন্যা সন্তান ছিল না, তাই এদিক ওদিক না ভেবেই সে জিনের এই কথায় রাজি হয়ে যায়। তবে ভূপেন্দ্রনাথ জানতো এই বংশের কারুর কন্যা সন্তান হলে যদি এই বাড়ি থেকে তাকে দূরে রাখা হয় তাহলে তার কোনো বিপদ হবে না। তাই মৃত্যুর আগে সে আদেশ করে গিয়েছিল যে এই বাড়ির মধ্যে যার কন্যা সন্তান হবে আর নিজের সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ভাগ্যবশত তারপর থেকে কোনোদিন এই বংশে কারোর কন্যা সন্তান হয়নি, প্রত্যেকেরই একজন করে পুত্র সন্তান হয়েছিল। কিন্তু আমার বাবার প্রথম সন্তান ছিল আমার দিদি মায়া। আমার বাবা ব্যারিস্টার মানুষ, তিনি এইসব কুসংস্কারে বিশ্বাস করতেন না, তাই জন্য অনেক বলা সত্ত্বেও মেয়েকে তিনি এই বাড়িতেই মানুষ করলেন। আমার দিদির যখন 10 বছর বয়স, তখনই হঠাৎ একদিন সকালে দিদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সারা বাড়ি খুঁজেও দিদির দেখা মিলল না। সবশেষে দিদিকে পাওয়া গেল বাড়ির বাইরের একটি ঘরে। এককালে সেটি গোয়াল ঘর ছিল, কিন্তু ভূপেন্দ্রনাথ সেই ঘরেই স্থাপন করেছিল জিনকে একটি কাঠের বাক্সের মধ্যে। সম্ভবত রাতের বেলা দিদি সেই ঘরে গিয়ে বাক্সটা খুলে দিয়েছিল। সেই জিন সঙ্গে সঙ্গে দিদির শরীরকে বশ করে নিয়েছিল। পরের দিন সকালে দিদির দমড়ানো মোচড়ানো শরীর পাওয়া যায় সেই বাক্সের মধ্যে। দিদির মৃত্যুর পর বাবা এই ঘটনা বিশ্বাস করলেন, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে, তাই না? তখন পরিমল বাবু আর বাবা মসজিদ থেকে লোক ডেকে নিয়ে এসে সেই জিনকে বন্দি করলো আবার সেই বাক্সের মধ্যে, এবং সেই বাক্স ওই ঘরে রেখেই এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে গেলেন আমার বাবা। আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা এই ঘটনা আমাকে বলেছিলেন। আমি বাবাকে বিশ্বাসও করেছিলাম, তাই বিয়ের পরও এই ভয় কোনো সন্তান নিলাম না। আমি বুঝতে পেরেছিলাম যে এই বাড়ির অভিশাপ শুধুমাত্র এই বাড়ির মেয়েদের ওপর পড়ে। সব ঠিকঠাক চলছিল, এই বাড়ি সারা জীবন এইভাবেই রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ আমার চাকরিটা চলে গেল। একা আমার বউয়ের টাকায় সংসার চলছিল না। ভাবলাম এই বাড়িটা যদি বিক্রি করতে পারি তাহলে পকেটে কিছু টাকা আসবে, কিন্তু কোনো প্রমোটার এই বাড়ির বদনামের জন্য বাড়িটা কিনতে চাইল না। অনেকদিন পর একটা প্রমোটার রাজি হলো, কিন্তু সে বলল যদি এই বাড়িতে অন্য কেউ এসে কয়েকটা দিন থেকে যায় তাহলেই সে বিশ্বাস করবে যে এই বাড়িতে ভূতের কোনো উপদ্রব নেই। আর আমি যখন শুনলাম তোরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস, তখন তোদেরই এই বাড়িতে থাকার অফারটা করলাম। কারণ আমি জানতাম তোদের সঙ্গে এই বাড়ির দূর দূরান্তে অবধি কোনো সম্পর্ক নেই। জিন কোনোদিনই তোদের কোনো ক্ষতি করতো না। কিন্তু বিশ্বাস কর, একবারও যদি বুঝতে পারতাম যে এতে সুলেখার কোনো ক্ষতি হবে তাহলে আমি কখনো এখানে তোদের পাঠাতাম না। পার্থুর কাছে এসে সোহিনী একটা চর বসিয়ে দিল তার গালে। পার্থুর কলার ধরে চিৎকার করে সোহিনী বলল, এই কথাটা তুমি আমায় আগে বলনি কেন? তুমি যদি আমাকে আগে এই কথাটা বলতে তাহলে আমি তোমায় সত্যিটা বলে দিতাম। কি সত্যি বলতে তুমি? সোহিনী বুঝতে পারল প্রবল আবেগে ভেসে সে একটা ভুল কথা বলে ফেলেছে। মৈনাক পার্থুর সামনে এসে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সোহিনী তোকে এটাই বলতো যে আসলে সুলেখা তোর মেয়ে, কি তাই তো সোহিনী? মৈনাকের কথা শুনে পার্থুর চোখের পলক পড়ল না। সোহিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু আগেই তুই বললি যে এই বাড়ির মেয়ে ছাড়া জিন আর কোনো মেয়ের কোনো ক্ষতি করবে না। তাহলে তুই বল, সুলেখার সঙ্গে এই বাড়ির তো কোনো সম্পর্ক নেই, তাহলে ওর শরীর কেন ব্যবহার করলো জিন? কারণ সুলেখা তোর মেয়ে, কি তাই তো? তুমি বিশ্বাস করো, আমি জেনে শুনে এই কাজ করিনি। তখন তুমি কাজের জন্য বাইরে থাকতে আমার খুব একা লাগতো, তাই কি? তাই নিজের শখ পূরণ করার জন্য আমার ছোটবেলার বন্ধুকে ব্যবহার করেছো? তাই আমার ছোটবেলার বন্ধু আমার পিঠে ছুরি মেরেছে? তুই বিশ্বাস কর মৈনাক, সেই দিনগুলো নিয়ে আমরা আজ অবধি মনে মনে নিজেদের দোষ দিই। আমরা অন্যায় করেছিলাম, কিন্তু সাহস করে তোর কাছে স্বীকার করার ক্ষমতা আমাদের ছিল না। আমি সত্যি জানতাম না যে সুলেখা আমার মেয়ে। বেঈমান, চরিত্রহীন, ঘেন্না করছে আমার তোদের চোখের সামনে দেখতে। এবারে তোরা দুজন মিলে নিজের মেয়েকে উদ্ধার কর, আমি চললাম। কথা শেষ করে মৈনাক ঝড়ের গতিতে বাড়ির বাইরে বেরিয়ে গেল।
সোহিনী আর পার্থ মৈনাকের পিছনে ছুটে গেল, কিন্তু মৈনাক ওদের কথা না শুনে গাড়িতে বসে বেরিয়ে গেল আস্তানার সীমানা ছাড়িয়ে। মৈনাক, আমাদের ছেড়ে যেও না, মেয়েটাকে বাঁচিয়ে নাও মৈনাক। এমন সময় বাড়ির ভিতর থেকে ভেসে এলো সুলেখার কর্ণভেদী চিৎকার। সোহিনী আর পার্থ এক ছুটে বাড়ির ভিতরে গিয়ে দেখল সুলেখা নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির উপর পড়ে আছে অজ্ঞান অবস্থায়। এক বেলার মধ্যেই ওর গোল গোল শরীর একেবারে শুকিয়ে বাঁশের মতো হয়ে গেছে। সুলেখার মুখ থেকে বেরিয়ে আসছে কালো তরল। পার্থ আর সোহিনী সুলেখার কাছে যেতেই একটা পচা গন্ধ ভেসে আসলো ওদের দুজনের নাকে। মাংস পচে গেলে যেরকম গন্ধ বেরোয়, ঠিক সেই রকমই একটা গন্ধ ভেসে আসছে সুলেখার শরীর থেকে। পার্থর কেমন যেন সন্দেহ হলো। সুলেখার মুখটা চেপে ধরে নিজের আঙুল দিয়ে ওর মুখটা খুলে ওর মুখের ভেতরটা দেখার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল পার্থ, সর্বনাশ! এসব কি? কি হয়েছে পার্থ? ওর মুখের ভেতরটা পচে গেছে। কি? সোহিনী, আমার মনে হচ্ছে সুলেখার ভিতরটা আস্তে আস্তে ওই জিনের প্রভাবে পচে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের মেয়েটা কাল সকালে সূর্য দেখতে পারবে না। আচ্ছা, ওই বাক্সটা কোথায় আছে? মেয়ের ঘরেই তো রেখেছিলাম। পার্থ তাড়াতাড়ি সুলেখার ঘর থেকে নিয়ে এলো সেই বাক্সটা। রান্নাঘর থেকে কেরোসিন তেল ঢেলে বাক্সটা সম্পূর্ণ ভিজিয়ে দিল। তারপর পকেট থেকে বের করলো দেশলাই। এ তুমি কি করছো? এই বাক্সে জিনটাকে রাখা হয়েছিল। বাক্সটা যদি পুড়িয়ে দিই, হয়তো ওই জিনও আমাদের এই বাড়ি থেকেও চলে যাবে। এমন সময় তার হাতটা কেউ যেন চেপে ধরল। পার্থ ভয়ার্ত দৃষ্টিতে দেখল ওর হাতটা চেপে আছে সুলেখা। পার্থকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিল সুলেখা। একটা 10-12 বছর মেয়ের শরীরে কত পরিমাণ শক্তি থাকলে সে একজন লম্বা চওড়া মানুষকে হাওয়ায় তুলে ছুঁড়ে ফেলতে পারে। সোহিনী পার্থর কাছে এগিয়ে যেতে গেল, কিন্তু সেই সময় সোহিনীর পা কেউ চেপে ধরল। ও মাটিতে মুখ থুবড়ে পড়ল। ওর হাতটা কেউ যেন পিচ মোড়া করে ধরে রয়েছে। অন্যদিকে পার্থর মাথায় ভীষণ আঘাতের জন্য ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। দুজনেই ওরা অসহায়ভাবে মাটিতে পড়ে রয়েছে। এইবার সুলেখা সেই বাক্সের মধ্যে ঢুকে দাঁড়ালো। কোনো এক অদৃশ্য শক্তি তখন সুলেখার হাতটা মুচকে দিল। চিৎকার করে উঠল সুলেখা। এমন সময় ওর পা ধরে কেউ পিছন দিকে মুড়িয়ে সেই বাক্সে ঢোকানোর চেষ্টা করলো। সুলেখা তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল। কেউ যেন সেই বাক্সে ওকে ধরিয়ে ফেলার চেষ্টা করতে লাগলো। ও শরীরটাকে মুড়িয়ে দিচ্ছে। সোহিনী আর পার্থ চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু তাদের উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই ছিল না। সব শেষে যখন সেই অদৃশ্য শক্তি সুলেখার মাথাটা আস্তে আস্তে পিছন দিকে ঘুরিয়ে দিচ্ছিল, তখনই সেখান থেকে ভেসে এলো একটা অজানা ভাষার মন্ত্র। পার্থ আর সোহিনী সদর দিকে তাকিয়ে দেখল আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে মৈনাক এবং তার সঙ্গে একজন বৃদ্ধ মানুষ। সেই অচেনা বৃদ্ধটি মন্ত্র পাঠ করছিল। চারিদিকে ঝড় উঠল। জানলা দরজার কাঁচ ভেঙে পড়তে লাগলো। সুলেখার শরীরটা বাক্সের ভিতর থেকে সাপের মতো বেরিয়ে এলো। সেই বৃদ্ধ লোকটা বাক্সের কাছে এসে বাক্সের মধ্যে ছিটিয়ে দিল একটু আতর। সেই আতরের উগ্র চড়া গন্ধে বাড়ির বাকি সমস্ত লোকের নাক জ্বালা করতে লাগলো। সুলেখা তখন চিৎকার করতে শুরু করলো। ওর ভিতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো। সেই আতরের গন্ধে রীতিমতো উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে। সেই গন্ধ সুলেখার দেহ থেকে নিঃসৃত কালো ধোঁয়াকে আকর্ষণ করছে সেই কাঠের বাক্সের ভিতরে। ধীরে ধীরে কালো ধোঁয়া ভর্তি হয়ে গেল বাক্সের মধ্যে। সুলেখার দেহটা এলিয়ে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ ভদ্রলোক কাঠের বাক্সের ডালাটা বন্ধ করে দিয়ে নিজের ঝুলি থেকে বের করলো একটা কালো দড়ি। সেটাকে সেই ডালার সঙ্গে ভালোভাবে বাঁধল সেই বৃদ্ধ। সঙ্গে সঙ্গে উচ্চারণ করে চলল সেই মন্ত্র। বাক্সের ভিতর থেকে ভেসে এলো জিনের শেষ আর্তনাদ। আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। আমাকে বন্দি করা সম্ভব না, আমাকে বন্দি রাখা সম্ভব না। আমি আমি আবার ফিরে আসবো। দড়ির শেষ গিট বাঁধার সাথে সাথে ঝড় থেমে গেল। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। মৈনাক ছুটে গেল মেয়ের দিকে। মেয়েকে কোলে নিয়ে মৈনাক কেঁদে ফেলল। একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে মৈনাক প্রথমে ভেবেছিল যে সে একেবারে শহরে চলে যাবে, আর এদিকে ফিরেও আসবে না। বেইমানির শাস্তি ওরা পাক। ওদের ক্ষমা করতে ইচ্ছে করেনি মৈনাকের। কিন্তু এতদিন ধরে যাকে নিজের মেয়ে ভেবে ভালোবেসে এসেছে, তাকে ছেড়ে যেতে
মৈনাকের একটু বুকে বাঁধল। ও তো একটা ছোট্ট প্রাণ, ওর তো কোনো দোষ নেই। তখনই গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছিল মসজিদে। সেখানে গিয়ে রহিম চাচাকে সমস্ত ব্যাপার খুলে বলতেই রহিম চাচা একটু দেরি না করে প্রয়োজন মতো জিনিস নিয়ে বেরিয়ে পড়ল মৈনাকের সঙ্গে। তারপরের ঘটনা সবার জানা। মৈনাক ফিরে না এলে সুলেখার অবস্থাও পার্থর দিদি মায়ের মতোই হয়ে যেত। বাঁচানো সম্ভব হতো না সুলেখাকে। ভোর হতেই রহিম চাচা বলল, তোমরা এই বাক্স যেখান থেকে এনেছিলে সেইখানেই রেখে এসো, আর সেই ঘর সারা জীবনের জন্য বন্ধ করে দাও। মনে রেখো, এই বাক্স আর যেন কোনোদিনও কেউ না খোলে। এই বাক্স ধ্বংস করা যাবে না। এই বাক্স থেকে জিন মুক্তি পেলেই এই বংশের মেয়েরা যেখানেই থাকুক না কেন, জিন তাকে খুঁজে বের করবেই। তোমাদের মেয়ে ততক্ষণই সুরক্ষিত থাকবে যতক্ষণ এই বাক্স এই বাড়িতে সুরক্ষিত অবস্থায় থাকবে। রহিম চাচার কথা শুনে পার্থ আর মৈনাক দুজনে মিলে সেই বাক্সটা আবার সেই ঘরের মধ্যে রেখে এলো। রহিম চাচা একটি তালা সেই ঘরের বাইরে লাগিয়ে দিল। মন্ত্র দিয়ে তালাটা বন্ধ করে সেই তালার চাবি মৈনাকের হাতে দিয়ে দিল। সকাল 10টা বাজে। পার্থর কপালে 2টো স্টিচ পড়েছে। সোহিনীর হাতেও ব্যান্ডেজ করা। সুলেখাকেও ভর্তি করা হয়েছে বড় নার্সিং হোমে। এখন আর কারোর কোনো বিপদ নেই। কিছুক্ষণ পর জ্ঞান এলে কেউ একজন ওকে দেখতে যেতে পারবে। মৈনাকের কাছে এসে সোহিনী বসে বলল, আমায় কি ক্ষমা করতে পারবে না? মৈনাক, আমি কথা দিচ্ছি আমি তোদের জীবন থেকে চলে যাব। জীবনে আর আমার মুখ তোদের দেখাবো না, শুধু ক্ষমা করে দে ভাই। তোদের কাউকে আমি ক্ষমা করতে পারবো না, কিন্তু একজন সন্তানের থেকে মাকে আমি কিছুতেই আলাদা করতে পারবো না। আর পার্থ, তোর টাকার দরকার বলেই তুই ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলি। মাস গেলে তোর প্রয়োজনীয় টাকা তোকে আমি দেব, কিন্তু তুই ওই বাড়ি বিক্রি করবি না। কারণ আমি চাই ওই বাড়িতেই ওই বাক্সটা সুরক্ষিত থাকুক। আমি আমার মেয়ের কোনোরূপ ক্ষতি চাই না। আশা করি নিজের সন্তানের জন্য একজন নকল বাবার অনুরোধ একজন আসল বাবা নিশ্চয়ই রাখতে পারবে। আস্তানা অটুট থাকবে মৈনাক, সেখানেই জিন বন্দি থাকবে, তুই চিন্তা করিস না। ইতিমধ্যে ডাক্তার এসে জানিয়ে দিল যে সুলেখার জ্ঞান ফিরেছে এবং সে নিজের বাবার সঙ্গে দেখা করতে চায়। পার্থ ও সোহিনীর দিকে বিন্দুমাত্র দৃষ্টিপাত না করে মৈনাক ডাক্তারের সঙ্গে চলে গেল নিজের মেয়ের সঙ্গে দেখা করতে। শুনছিলেন অঙ্কিতা ঘোষের কলমে আজকের বিশেষ গল্প আস্তানায় জিনের হানা। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, সুজয়, ইন্দ্রাণী, তৃষা, পিয়ালি, সুদেশনা, পূজা, দেবার্ঘ এবং দিব্যেন্দু গোস্বামী ও দীপ্তিমান। কেমন লাগলো আমাদের আজকের এই গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। অঙ্কিতা ঘোষের কলমে আমাদের এটি প্রথম গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও এরকম গল্প শুনতে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। আজকের জন্য চললাম, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা।